হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ছোটো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। ভিডিওটা অনেক দিন আগেই বানানো, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে করতে ভয়েস ওভার দিই। তোমরা অনেক দিন ধরেই বলছিলে আমাকে কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া প্রায় ম্যাক্সিমাম ভৌতিক অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি যেই ভৌতিক অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার দাদনের সাথে ঘটে যাওয়া। তো যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য আমি বলে রাখি, দাদন হচ্ছে আমার বাবার বাবা, মানে আমার ঠাকুরদা, যাকে আমি দাদন বলে ডাকতাম। তো আমাদের আদি বাড়ি অশোকনগরে, আর যেই ঘটনাটা এই মুহূর্তে আমি বলতে চলেছি সেইটা প্রায় 50-60 বছর, মানে 55 বছর আগেকার। আমি ছোট থাকতে আমার দাদনের কাছে শুনেছিলাম। তো সেদিন হঠাৎ করে ঘটনাটা মনে পড়লো, তাই আমি তোমাদের সাথে সেটা এখন শেয়ার করছি। তো আমাদের আদি বাড়ি অশোকনগর। তো কর্মসূত্রে আমার দাদন বহরমপুর শহরে আসে, সেই প্রায় 55-60 বছর আগে, মানে আমার বাবা তখন ছোট। তো বর্তমান যেই বালিরঘাটের চা বিখ্যাত বালিরঘাট, সেই বালিরঘাটে আমার দাদন কাজ পায়, মানে সরকারি চাকরি আর কি। ব্লক ওখানের ডেপুটি অপারেটর সম্ভবত, এরকম কিছু। তো সেখানেই কর্মসূত্রে আমার দাদন চলে আসে। তো সেখানে দাদন, বোবো মানে আমার ঠাকুমা, আমি বোবো বলে ডাকতাম, আর আমার বাবা, তারা তিনজন থাকতো একটা ঘরে। সরকারি কোয়ার্টার ছিল। তো সেই যে হ্যাঁ মানে সরকারি কোয়ার্টার হ্যাঁ ছিল। আর তখন বালিরঘাটে এমন মানে গ্রাম যেরকম ছিল, এখনও তোমরা জানো তেমন অতটা উন্নত হয়নি, তো তখন তো আরও গ্রাম ছিল। তো সেরকম একটা জায়গাতে দাদন সরকারি চাকরি নিয়ে আসে। ফিল্ডেই কাজ ছিল, তো সেখানে থাকতো আর ফিল্ডে কাজ করতো। তো সেখান থেকে বহরমপুর শহরটা তোমরা কতটা দূরে সেটা জানোই। এখন না হয় যানবাহন ব্যবস্থা অনেক আছে, অনেক সুবিধে আছে যাতায়াতের, কিন্তু তখন অতটা সুবিধে ছিল না। আমি দাদনের কাছে শুনেছি বালিরঘাট থেকে রিকশো করে বহরমপুর আসতো, এবং অনেক সময়তে রাত্রিবেলাতে আমার দাদন সেই সময়তে হয়তো বিডিও অফিসে কোনো কাজ আছে, বহরমপুর বিডিও অফিসে, সেইটা সেরে রাত্রিবেলাতে কোনো গাড়ি নেই, রিকশো নেই, কিছু নেই, আমার দাদন হেঁটে বালিরঘাট পৌঁছে গেছে। তো দাদনের গোটা গ্রামে আমার দাদন এমন মানুষ ছিল, এতটা ভালো মানুষ যে গোটা গ্রামের মানুষ দাদনকে ভালোবাসতো। এবং বালিরঘাটের অনেক পুরনো দিনের মানুষ যদি কেউ এখনও থাকে, আমার দাদনকে এক নামে চিনতো বা এখনও চিনবে আর কি। তো যদি কেউ বালিরঘাটের থেকে আমার ভিডিও দেখে থাকো, পুরনো দিনের কেউ, তাহলে আমি বলে রাখি আমার দাদনের নাম ছিল সলিল চৌধুরী। তো তাকে তারা চিনতো এবং দাদনকে সবাই খুব ভালোবাসতো গ্রামের মানুষরা। আমি অনেক ছোটোতে একবার গিয়েছি, দাদন রিটায়ার করার পরে দাদনকে বড়োবাবু বলে ডাকতো সবাই, আর আমাকে সবাই বড়োবাবুর নাতনি এরকম বলতো। তো যাই হোক, এবার ঘটনায় আসি। তো দাদন যখন রাত্রিবেলা ফিরতো, তো দাদনের ওখানে একজন পরিচিত একজন ছিল, আমি তার নামটা ঠিক মনে করতে পারছি না, দাদন অনেকবার নাম বলতো। তো তখন ওই বালিরঘাটের যে বিলটা, ওইটা পার করার জন্য নৌকো নিয়ে সেই যে মাঝি যে ছিল পরিচিত, তাকে বলে রাখতো দাদন যে আমি আসবো, তুই থাকবি, তুই আমাকে পার করে দিবি। তো এরকম, আর পার করে কিছুটা রাস্তা গিয়ে তো দাদনের যা হোক কিছুটা রাস্তা গিয়ে তখন কোয়ার্টার। তো এইরকম একটা দিনে রাত্রিবেলা কাজকর্ম সেরে যখন বাড়ি আসার টাইম হয়, তখন কোনো কিছু ছিল না। তো দাদন সেই বহরমপুর বিডিও অফিস থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বালিরঘাট প্রায় পৌঁছায়, এবং বালিরঘাট পৌঁছে আমার দাদনের গলার আওয়াজ তো বিখ্যাত ছিল, প্রচণ্ড জোরে, মানে এখান থেকে কথা বলে বোধহয় গোটা পাড়া শুনতে পেয়ে যাবে, মানে অমাইক গলা যেটা বলা যায়, মাইক লাগে না, এত জোরে কথা। তো দাদন ওখান থেকে জোরে ডাক দেয়। হ্যাঁ, সম্ভবত ওনার নাম আনন্দ ছিল, আনন্দ মাঝি, যা হোক আমার মনে, আনন্দ হালদার সম্ভবত দাদনের যার কথা বলেছিল, তো তাকে ডাক দেয়। তো তার তখন তার সাড়া পায় না যে আছে নাকি, তো কিন্তু দেখে যে ঘাটে একটা নৌকো বাঁধা এবং নৌকোতে একজন আছে। তো দাদন ওটাতে বসে। এইবার ঘাট পার হতে কতক্ষণ সময় লাগে, একটা বিল পার হতে কতক্ষণ সময় লাগবে, হাতে বৈঠে পার হতে খুব একটা বেশি সময় না, কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে, ঘাটে আর কিছুতেই নৌকো ঠেকছে না। তো দাদন এবার কিছুক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারে, এবং দাদন তখন
যা হোক করে যা হোক একটা সিগারেট জ্বালায়, এবং সিগারেট জ্বালানোর পরে তখন দাদন তো বুঝতে পারে ব্যাপারটা, তো ততক্ষণে কিন্তু মানে নৌকোটা প্রায় মাঝখানে বিলের। তো দাদন ব্যাপারটা বুঝতে পারে তখন, এখন গল্পটা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো তখন দাদন ব্যাপারটা বুঝতে পারে, এবং ততক্ষণে যে আনন্দ বলে যে লোকটা, সে কিন্তু ঘাটের কাছে চলে এসেছে, এবং সে তো সেখান থেকে যখন বড়োবাবু বলে ডাক দেয়, এবং তখন আমার দাদন তারপরে দেখে যে না, নৌকোটা পুরো ফাঁকা, নৌকোতে কেউ নাই, দাদন একা বসে সেই মুহূর্তে, এবং নৌকোটা পুরো ফাঁকা, মানে আধো আধো ধরো চাঁদের আলো তো যতটুকু দেখা যাচ্ছে সেইটুকুতেই দেখতে পাচ্ছে নৌকোটা পুরো ফাঁকা। তখন সেই আনন্দ হালদার সেই রাত্রেই সেই নৌকোটাকে মানে সাঁতরে গিয়ে যা হোক নৌকোটাকে টেনে নিয়ে ঘাট পার করে। তো ঘাট পার করার পরেও তারপরে যে আমার দাদন সেই বাকি রাস্তাটা যে খুব সহজে যেতে পেরেছে তা কিন্তু নয়। সেই দিন রাত্রে বোধহয় আমার দাদনের পেছনে লেগেই ছিল কেউ। তো সেই আনন্দ মাঝি যে সে দাদনকে বলে যে বড়বাবু আপনি যেতে পারবেন? তো বলে হ্যাঁ হ্যাঁ চলে যাব, তুই যা। তো দাদন কিছুটা রাস্তা এগোয়, তো বাড়ি তো ওখান থেকে কত দূর হবে, হয়তো হেঁটে 5-6 মিনিট, কিন্তু প্রায় আধা ঘন্টার ওপর বাড়ি আর পৌঁছতে পারছে না, খালি ঘুরে দেখছে একই জায়গাতে চলে আসছে, যতবার যেই রাস্তা যাচ্ছে ঘুরে সেই একই জায়গাতে বিলের ধারে। তো তখন আমার দাদন কী করে, বিলের ধারে দাঁড়িয়েই পেচ্ছাপ করে, এবং সেই পেচ্ছাপটা নিজের গায়েটায় ছেটায় একটু, এবং তখন কোনো কিছু একটা খ্যানখ্যানে গলায় কিছু একটা শুনতে পায়, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিছু একটা এরকম আমাকে বলেছিল, আমাকে ছোটোতে এরকম অনেক গল্প বলতো, তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করবো এরকম। তো কিছু একটা তখন বলেছিল, এবং তারপরে দাদন সিগারেট ধরিয়ে তারপরে বাড়িতে পৌঁছয়। সেও মানে বাড়িতে সেই দিন পৌঁছতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 1-1:30 বেজে গিয়েছিল সেই দিনের মানে সেই দিন বাড়ি পৌঁছাতে। সেই দিন যদি মানে আর আমার দাদনের প্রচণ্ড সাহস ছিল, আর দাদনে পইতে পড়তো, ব্রাহ্মণ যেহেতু ব্রাহ্মণ আমরা, তো সেক্ষেত্রে দাদন তো পইতে থাকতো, পইতে ছিল, তো সেক্ষেত্রে দাদন সবসময় গায়ত্রী মন্ত্র জপ করা, আহ্নিক করা, এই সমস্ত জিনিসগুলো করতো, তার জন্য এই সমস্ত বিষয়ে ভয় পেত না। আমাকেও ছোটোতে আমি খুব ভয় পেলে বা রাত্রিবেলা ধরো ঘুমোবো তার আগে আমার দাদন রোজ আমার মাথায় পইতে দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে দিত, যাতে আমি ভয় না পাই। তো এরকমই দাদনের সাথে ঘটে যাওয়া এই একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও অনেক অভিজ্ঞতা আছে, মানে যেই বাড়িটায় আমার দাদনরা থাকতো সেই রকম বাড়িরও কিছু ঘটনা আছে, সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আজকে এইটুকুই থাকলো। তো আমার দাদনের সাথে ঘটে যাওয়া এরকম ভৌতিক অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে দেখো আমার এইদিকে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্লগটা ছিল সেই দিনে যখন বাবা আর মা গিয়েছিল বোনের বাড়িতে, আমি আর মেয়ে ছিলাম, তো রাত্রিবেলা চিকেন রান্না করেছিলাম, তো সেটা রাত্রিবেলাতেও হয়ে গিয়েছিল, আর পরের দিন সকালবেলা অফিসে নিয়ে গিয়েছিল, মানে পরের দিনও হয়ে গিয়েছিল, তো সেই দিনের ছিল। তো কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা, তার সাথে আমার দাদনের সাথে ঘটে যাওয়া এই সত্যি ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।